তো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, সকলে কেমন আছো? আজকে আমরা তোমাদের তাপের যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারের আজকে যা যা প্রশ্ন আছে, বাকি যা যা প্রশ্ন আছে আজকে আমরা এই ক্লাসে কিন্তু কমপ্লিট করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে আমাদের আজকে কিন্তু তাপের চ্যাপ্টারটা ফুল কমপ্লিট হয়ে যাবে। তো দেখো, প্রথম প্রশ্নে আমরা চলে যাচ্ছি। কি আছে? বলছে যে কোনটি বেশি ঠান্ডা? কোনটি বেশি ঠান্ডা? কি কি আছে? 1 ডিগ্রি সেলসিয়াসের জল, 0 ডিগ্রি সেলসিয়াসের বরফ, 10 ডিগ্রি সেলসিয়াসের জল, নাকি 80 ডিগ্রি সেলসিয়াসের জল? জল থেকে বরফ ঠান্ডা, অবশ্যই 0 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে। অপশান বি হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 72। এই কোয়েশ্চেনটা ভালো করে সবাই দেখো। বলছে যে সীসা এবং টিন মিশিয়ে যে ফিউজ তার তৈরি করা হয়, সীসার টিন মিশিয়ে কি তৈরি করা হয়? ফিউজ তার তৈরি করা হয় তার কারণ কি? কারণ কি? দেখো, প্রথমত আমি যদি বলি, এটা একটা ফিউজ তোমরা দেখতে পাচ্ছ। সেই ফিউজের ক্ষেত্রে এই যে একটা ফিউজ তার, এই যে ফিউজ তারটা দেখতে পাচ্ছ তোমরা, এই যে ফিউজ তারটা রয়েছে, তো ফিউজ তারটা কি কি দিয়ে প্রথমত তৈরি করা হয়? তো ফিউজ তার তৈরি করা হয় সীসার টিন, এই দুটো মিশিয়ে ফিউজ তার তৈরি করা হয়। এটা তৈরি করার একটা কারণ রয়েছে, সেই বিশেষ কারণটা কি? দেখো, প্রথমে বলছে পরিবাহী তারের রোধ কম, দ্বিতীয় বলছে পরিবাহী তারের গলনাঙ্ক সীসা ও টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম। এই এই লাইনটাকে ভালো করে বুঝে নাও। পরিবাহী তারের গলনাঙ্ক সীসা এবং টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম। তাহলে আমি যদি আলাদা করে ধরো সীসা নিলাম, আলাদা করে আমি টিন নিলাম, ঠিক আছে? আর এই দুটো টিন আর সীসা মিলিয়ে, মানে এই দুটো মিশিয়ে যে সংকর ধাতুটা তৈরি হচ্ছে, সেটা হলো ফিউজ তার। সেটা কি হয়ে যাচ্ছে? ফিউজ তার। দেখা যাচ্ছে যে এই যে সীসার যা গলনাঙ্ক আর টিনের যা গলনাঙ্ক, এদের আলাদা আলাদা যে গলনাঙ্ক আছে, সেটা এই ফিউজ তার থেকে এই ফিউজ তারটা এই দুটোর গলনাঙ্ক থেকে কম হয়। অর্থাৎ সীসার থেকেও ফিউজ তারের গলনাঙ্ক কম, আবার টিন থেকেও কিন্তু ফিউজ তারের গলনাঙ্ক কম হয়। ঠিক আছে? তো এখানে দেখো, পরিবাহী তারের গলনাঙ্ক অর্থাৎ ওই যে যে তারটা আছে, ফিউজ তারের যে তারটা, তার গলনাঙ্ক কি হবে? সীসা এবং টিন, সীসা এবং টিন উভয়ের গলনাঙ্কের চেয়ে কম হবে। আশা করি বোঝাতে পারলাম। তাহলে অপশান বি হয়ে যাবে তোমাদের সঠিক অ্যান্সার। দেখো, গলনাঙ্ক কেন কম হয়? গলনাঙ্ক কম হলে যদি কোথাও শর্ট সার্কিট হয়ে যায়, সে শর্ট সার্কিটের ফলে কি হবে? এই তারটা কি হবে? যদি সহজেই গলে যায়, তাহলে কি হবে? কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে কি হবে? তাহলে আর অন্যান্য কানেকশনগুলো বা সেখানে কিন্তু বড় দুর্ঘটনা ঘটবে না। ঠিক আছে? কানেকশন বিচ্ছিন্ন হয়ে গেলে আর কারেন্ট পাস হবে না। কারেন্ট পাস না হলে কিন্তু দুর্ঘটনাটা থেকে বেঁচে যাবে, তাই তো? বা না হলে সমস্ত যা যা লাইন আছে সবগুলো তো পুড়ে যাবে। অন্যান্য লাইনগুলো কিন্তু ডিস্টার্ব হয়ে যাবে, পুড়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের ফিউজ তারের গলনাঙ্কটা অবশ্যই কম হওয়ার দরকার। পরের প্রশ্ন। আজকে আজকে কিন্তু তোমাদের পুরো তাপের যা যা প্রশ্ন রয়েছে আজকে কমপ্লিট করিয়ে দেবো এই ভিডিওতে। দেখো, কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত কি হয়? এটা একটা খুবই ইম্পর্টেন্ট টাইপ প্রশ্ন। এটা একটু ভালো করে বুঝতে হবে তোমাদেরকে। এই প্রশ্নগুলো কনসেপ্ট ছাড়া কিন্তু তোমরা ভুল করে আসবে, কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব সাধারণত কি হয়? আচ্ছা, কঠিনীভবন মানে কি? কঠিনীভবন মানে হলো তরল থেকে কি হয়? তরল থেকে হয়ে যায় কঠিন। তরল থেকে হয়ে যায় কঠিন, এটাকে বলছি আমরা কঠিনীভবন। তাহলে আমি যদি বলি ঘনত্ব কার বেশি? ঘনত্ব কার বেশি? তরলের ঘনত্ব বেশি হয় নর্মালি, নাকি কঠিন পদার্থের ঘনত্ব বেশি হয়? অবশ্যই ঘনত্ব বেশি হবে কঠিন পদার্থের। কার হবে? কঠিন পদার্থের ঘনত্ব বেশি হবে। কঠিন পদার্থে কি হয়? যে পদার্থের যে অণুগুলো, সেই অণুগুলো কিন্তু খুব আহ, মানে কম গ্যাপের মধ্যে বসবাস করে, তাই তো? কম গ্যাপের মধ্যে আঁটোসাঁটোভাবে থাকছে। কিন্তু তরল পদার্থের মধ্যে অণুগুলোর গ্যাপ কিন্তু বেশি হচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে এখানে ঘনত্ব কম, আর কঠিন পদার্থের ঘনত্ব সাধারণত বেশি হয়। তাহলে আমাদের বলছে কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব কি হয়? তাহলে কঠিনীভবনের পর পদার্থের ঘনত্ব কিন্তু বৃদ্ধি পায়। কি হবে? বৃদ্ধি পাবে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। কিন্তু কি? কিন্তু যদি এটা জলের বলে, যে জলের কঠিনীভবন, যদি এটা বলে যে জলের কঠিনীভবন যদি হয়, জলের কঠিনীভবনের ক্ষেত্রে পদার্থের ঘনত্ব কি হবে? জলের কঠিনীভবনের ক্ষেত্রে ধরো জল আছে, জলটা যখন জমে যাচ্ছে, অর্থাৎ
কঠিনীভবন হলে জলটা কি হয়ে যাচ্ছে, বরফ হয়ে যাচ্ছে। এইবার জল যদি জমে বরফ হয়ে যায়, আমরা জানি আয়তনে কি হয়, বেড়ে যায়। আয়তনে বেড়ে যাওয়া মানে কি, তাদের ভেতরে ঘনত্ব কমে যাচ্ছে, অণুগুলোর মধ্যে ডিস্টেন্সটা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে, অর্থাৎ ঘনত্ব কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে পুরো ব্যতিক্রম, জলের ক্ষেত্রে এই যে কঠিনীভবনের ফ্যাক্টরটা পুরোপুরি ব্যতিক্রম রয়েছে। অন্যান্য পদার্থের ক্ষেত্রে এটা ঠিক আছে, কিন্তু জলের ক্ষেত্রে আলাদা। তাহলে জলের ক্ষেত্রে কি হচ্ছে, জল জমে বরফ হলে কি হয়, আয়তনে বেড়ে যায়। তাহলে আয়তনে যদি বেড়ে যায় তাহলে ঘনত্ব কি হয়ে যাবে, কমে যাবে, ঠিক আছে, তখন হয়ে যাবে হ্রাস পাবে। এখানে যেহেতু শুধু কঠিনীভবন দিয়েছে, তো জলের কথা উল্লেখ করেনি, তাহলে আমরা বৃদ্ধি পাবে লিখব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, হাত বেশি পূর্বে কোনটাতে, 100 ডিগ্রি সেলসিয়াসের জলে, তারপর বলছে 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে, 90 ডিগ্রি সেলসিয়াসের জলে, নাকি 90 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে। তো 90 থেকে তো 100 অবশ্যই বড়, এই দুটো তো হবেই না। এবার দেখো 100 ডিগ্রি সেলসিয়াসের জল আর 100 ডিগ্রি সেলসিয়াসের বাষ্পে দেওয়া আছে। খুব সুন্দর প্রশ্ন। 100 ডিগ্রি সেলসিয়াস আমরা জানি কি, 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার যদি জল হয়, ধরো এটা একটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার জল আছে, সেটাকে যদি আমরা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বাষ্পে পরিণত করতে চাই, তাহলে আমাদের কত তাপ দিতে হয়, তাহলে আমাদের 537 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হয়, তাই না? তার মানে কি, এর থেকে এটা কিন্তু, এর দুটোর কিন্তু উষ্ণতা একই, তাপমাত্রা একই, কিন্তু একে আরো 537 ক্যালোরি তাপ দিলে তারপর এটা উৎপন্ন হচ্ছে। তাহলে সেক্ষেত্রে অবশ্যই যে বাষ্পটা রয়েছে, 100 ডিগ্রি সেলসিয়াসের যে বাষ্পটা আছে, সেই বাষ্পে কিন্তু আমরা হাত দিলে আমাদের হাতটা বেশি পুড়বে। আশা করি বোঝা গেল। কোয়েশ্চেন নাম্বার 75, লিনতাপ থার্মোমিটারের পাঠ কি করে, পরিবর্তন করে না, কখনো পরিবর্তন করে আবার কখনো করে না, নাকি কোনোটিই নয়। দেখো, লিনতাপ সাধারণত থার্মোমিটারের পাঠ কিন্তু পরিবর্তন করে না। তাহলে এটা কি হবে, অপশান এ হয়ে যাবে, লিনতাপ থার্মোমিটারের পাঠ পরিবর্তন করে না। তাপ পরিমাপ করতে গেলে আমরা কি ইউজ করি, আমরা ক্যালোরিমিটার ইউজ করি, কিন্তু থার্মোমিটার হলো উষ্ণতা পরিমাপ করা হয়, তাই না? তো উষ্ণতা, লিনতাপের ক্ষেত্রে কি হয়, উষ্ণতা কি হয়, সেম থাকে। উষ্ণতা কি হয়, সেম থাকে, শুধু অবস্থানান্তর হয়, অবস্থার পরিবর্তন হয়। তাহলে সেক্ষেত্রে কিন্তু থার্মোমিটার লিনতাপের পরিবর্তন করে না। বলছে জলের স্বাভাবিক হিমাঙ্ক কত হবে। জলের স্বাভাবিক হিমাঙ্ক 76 সেমি পারস্তম্ভের চাপ, 75, 74 না 70। অবশ্যই অপশান এ হয়ে যাবে। 76 সেমি পারস্তম্ভের চাপকে আমরা বলি প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপও আমরা বলে থাকি, তাই তো, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। আর জলের স্বাভাবিক হিমাঙ্ক এটাই হয়ে যাবে। এবার দেখো বলছে যে ক্যালোরিমিটারে ব্যবহৃত হয় কি হবে, পারদ, তামা, লোহা, নাকি কোনোটি নয়। ক্যালোরিমিটারে তামা ব্যবহার করা হয়, অপশান বি হবে সঠিক অ্যান্সার। তাহলে ক্যালোরিমিটারে হলো তামা। একটি ঊর্ধ্বপাতন যোগ্য পদার্থ, ঊর্ধ্বপাতন মানে কি, ঊর্ধ্বপাতন মানে হলো কোন একটা পদার্থ, সেটা সেটা কি হবে, ধরো কঠিন পদার্থ, একটা কঠিন পদার্থ, সেটা কি হবে, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে, সরাসরি বাষ্পে পরিণত হয়ে যাবে। তো কঠিন পদার্থকে আমরা যদি হিট দিই তখন তো সেটা তরলে পরিণত হয় জেনারেলি, কিন্তু এখানে কি হবে, তরল না হয়ে সরাসরি ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়ে যাবে। তাহলে কঠিন পদার্থ যদি ডাইরেক্ট বাষ্পে পরিণত হয়, সেটাকে বলা হবে ঊর্ধ্বপাতন। তাহলে জল, নুন জল, হিম মিশ্রণ, নাকি ন্যাপথালিন, অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ন্যাপথালিন হয়ে যাবে, ন্যাপথালিন। পরের প্রশ্ন দেখো, কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ বলছে কিউ, গৃহীত বা বর্জিত তাপ বলছে কিউ, ভর হলো এম, এবং তাপমাত্রার পরিবর্তন যদি টি হয়, তাহলে আপেক্ষিক তাপ এস এর মান কত হবে। তোমরা, আচ্ছা, আমরা একটা সূত্র জানি, ক্যালোরিমিতির মূলনীতি, ক্যালোরিমিতির নীতি, ঠিক আছে, বা মূলনীতি বলা হয়। তো ক্যালোরিমিতির যে মূলনীতি আছে, সেখানে বলছে যে ধরো একটা উষ্ণ বস্তু রয়েছে, একটা বেশি উষ্ণতার বস্তু আছে, ধরো আমি বলছি এটা 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার একটা বস্তু আছে, আরেকটা বস্তু আছে ধরো 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার বস্তু, 50 ডিগ্রি। তাহলে কি হবে, এই যে যেটা উষ্ণ বস্তু, এই উষ্ণ বস্তু দুটো যদি পাশাপাশি থাকে, তাহলে কি হবে, এই যে উষ্ণ বস্তু, এটা কি করবে, তাপ বর্জন করবে, এ কি করবে, তাপ বর্জন করবে।
আর যেটা 50°C উষ্ণতা, যেটা কম টেম্পারেচার, সেটা কি করবে? তাপ গ্রহণ করবে। কম টেম্পারেচারটা কি করবে? তাপ গ্রহণ করবে, ঠিক আছে। এবার এদের গ্রহণ বর্জন এটা চলতে থাকবে, কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না দুজনে সমান উষ্ণতায় পরিণত হচ্ছে। দুজনের টেম্পারেচার যখন সমান হয়ে যাবে, তখন কেউ আর কাউকে তাপ দেওয়া নেওয়া করবে না, ঠিক আছে। এটাকেই বলা হচ্ছে ক্যালোরিমিতির মূলনীতি। এবার এই ক্যালোরিমিতির একটা সূত্র আছে, উনি বলছেন যে গৃহীত বা বর্জিত তাপ সেটা কিসের উপর নির্ভর করে? বস্তুর ভরের উপর, উষ্ণতার উপর এবং আপেক্ষিক তাপের উপর ডিপেন্ড করে। এই তিনটে বিষয়ের উপর ডিপেন্ড করে। এবার যে ফর্মুলাটা উনি করেছেন সেটা হলো কিউ সমান এম ইন্টু এস ইন্টু টি। তাহলে এম ইন্টু এস ইন্টু টি, কিউ হলো গৃহীত বা বর্জিত তাপ, সমান হবে বস্তুর ভর ইন্টু আপেক্ষিক তাপ ইন্টু টাইম, ঠিক আছে, ইন্টু তাপমাত্রার পরিবর্তন, টেম্পারেচার ডিফারেন্স। তাহলে এখান থেকে যদি আমরা আপেক্ষিক তাপ অর্থাৎ এস এর মান বের করতে চাই, তাহলে এস সমান কি হবে? ধরো এস সমান কি হবে? এখানে উপরে কিউ আছে, বাই এম টি নিচে চলে আসবে, এম ইন্টু টি। তাহলে এস সমান আমাদের কিউ বাই এম টি হয়ে যাবে। আচ্ছা, এখানে বাই দেওয়া হয়নি, কিউ বাই এম টি, অপশান সি হবে। এটা একটু ঠিক করে নেবে, এটা দেওয়া আছে কিউ বাই এম টি, ঠিক আছে, এটা পাশাপাশি চলে গেছে, এটা বাই হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। পরের প্রশ্ন দেখো, গলনাঙ্ক ও হিমাঙ্ক সমান হয় এমন একটি পদার্থ, কোন পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্ক সমান হয়ে যাচ্ছে? দেখো, পিচ, মাখন আর যে চর্বি আছে না, পিচ, মাখন আর চর্বি, এদের নির্দিষ্ট করে কোনো গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই। তোমরা পড়েছো এটা, তাই না? এদের নির্দিষ্ট করে গলনাঙ্ক বা হিমাঙ্ক নেই, কিন্তু তামার কিন্তু নির্দিষ্ট হিমাঙ্ক বা গলনাঙ্ক রয়েছে। ওকে, এবং বলছে হিমাঙ্ক এবং গলনাঙ্ক এবং হিমাঙ্ক তামার ক্ষেত্রে সমান হবে। পরের প্রশ্ন, আচ্ছা, আজকে আমরা পুরোটাই কমপ্লিট করে দেবো, যা যা প্রশ্ন আছে তার থেকে সব প্রশ্ন কমপ্লিট করে দেবো। তো সেশনটা অবশ্যই তোমরা লাইক করে দেবে প্রত্যেকে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 81 বলছে যে একটি বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাপ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক বেড়ে যায়। এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ, এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে মোমের গলনাঙ্ক কতটা বেড়ে যায়? তোমাদের বইয়ের প্রশ্ন এটা, অপশান বি হয়ে যাবে প্রায় 0.04°C, 0.04°C। 82, মেঘ, শিশির, কুয়াশা তৈরি হয় বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের কোন ঘটনাটার জন্য? কোন ঘটনাটার জন্য মেঘ, শিশির এবং কুয়াশা তৈরি হচ্ছে? ঘনীভবনের জন্য, বাষ্পীভবনের জন্য, ফুটনের জন্য, নাকি কোনোটিই নয়? তাহলে মেঘ বলো বা কুয়াশা বলো বা শিশির বলো, এদের ক্ষেত্রে কি হয়? এদের ক্ষেত্রে যে জলীয় বাষ্প থাকে, জলীয় বাষ্পটা কিসে পরিণত হচ্ছে? জলীয় বাষ্পটা হয়ে যাচ্ছে, জলীয় বাষ্পটা হয়ে যাচ্ছে তোমার জলে পরিণত হয়ে যাচ্ছে, তরল পদার্থে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলি? ঘনীভবন। এটা হয়ে যাবে ঘনীভবন, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 83, শীতকালে আগুন জ্বালিয়ে তার পাশে বসলেই আমাদের গরম লাগে। খুব ভালো। এক্ষেত্রে যে পদ্ধতিতে তাপ আসে সেটা কি হবে? তাহলে এখানে আগুন জ্বালালে, ঠিক আছে, এবার তুমি এখানে হাত রাখলে, সরি, এখানে হাত রাখলে, তাহলে কি হচ্ছে? আমাদের দূর থেকে আমরা ধরো তাপটা পাচ্ছি, তাই তো, দূর থেকে আমরা তাপটা পাচ্ছি। তো এটা কোন পদ্ধতিতে হবে? এটা অবশ্যই বিকিরণ পদ্ধতিতে হবে। তাহলে তাপটা কোন পদ্ধতিতে আসবে? বিকিরণ পদ্ধতিতে তাপটা আসবে, তাই না? কারণ কি? কারণ এখানে না আছে কোনো কঠিন পদার্থ, তুমি তো কোনো কিছু ধরে রাখোনি যে কঠিন বস্তু ধরে রেখেছো, সেটা নেই। আবার এখানে যে অণুগুলোর যে এরকম জল বা বাতাস, সেটার জন্য হচ্ছে, সেটাও না। এটা কেন হচ্ছে? এটা হলো বিকিরণ পদ্ধতি, বিকিরণ পদ্ধতিতে আসে। পরের প্রশ্ন দেখো, কোয়েশ্চেন নাম্বার 84, থার্মোফ্লাক্সের ভেতরে তলের প্রলেপ দেওয়া থাকে, কিসের প্রলেপ দেওয়া থাকে? এই যে থার্মোফ্লাক্স আছে তার ভেতরে যে প্রলেপটা দেওয়া থাকে সেটা কিসের প্রলেপ? সেটা হয়ে যাবে অপশান বি, রূপোর প্রলেপ। কি হবে? রূপোর প্রলেপ, ঠিক আছে। আচ্ছা, তাহলে আজকে আমাদের কিন্তু
আজকে আমাদের কিন্তু তোমাদের যে তাপের চ্যাপ্টার সেটা কমপ্লিট হয়ে গেল। তো তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে। আর এরপরে আরও অনেক ক্লাস আসতে চলেছে, তোমরা তাও কমেন্ট করবে তোমাদের কোন কোন ক্লাসগুলো প্রয়োজন আছে। তো আশা করি সবার ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে এবং চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে। সকলকে ধন্যবাদ।